এই মুহূর্তে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আমার দেখা পৃথিবীর সবচাইতে অলস মানুষ। সারাটা দিন ঘুমায়, ঘুমাইতে ঘুমাইতে যখন ক্লান্ত হয়ে যায় তখন উঠে রেস্ট নেয়, রেস্ট নিতে নিতে যখন ক্লান্ত হয়ে যায় তখন আবার ঘুমায়। এইভাবেই ওর দিন যায়। আর মাঝে মাঝে এই শয়তানের বাক্স নিয়ে বের হয়, উল্টা পাল্টা লাফালাফি করে কি সব বানায়া ইউটিউবে আপলোড করে। আজকে ওকে সাহায্য করার জন্য আমি একটা বুদ্ধি বের করছি। চলেন আজকে ওকে একটু টাইম দিই। এই অলসটাকে সাহায্য করার জন্য আমি একটা কাজ দিছি ওকে। আমার বাড়ির সামনে একটা বিশ্ব রোড আছে, ওকে আমি বলছি ওই বিশ্ব রোডের পাশে বসে থাকবে এবং আগামী 2 ঘন্টা কি কি গাড়ি চলবে সেই গাড়িগুলো লিখে রাখতে, তারপর 2 ঘন্টা পরে এসে আমাকে রিপোর্ট করতে। তো ও এখন বসে বসে গাড়ি গুনতেছে আর আমি একটু ঘুমাই। হ্যাঁ, দিছি জায়গা মতো ফাঁসাইয়া, এইবার বুঝবি মজা। আসবো? হ্যাঁ আয়। কি অবস্থা? কি অবস্থা? ডাটা কালেকশন হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, কি অবস্থা? প্রথমে একটা বাস দেখছি, হ্যাঁ, তারপর একটা অটো, তারপর তারপর একটা বাইক, বলতে থাক। তারপর একটা বাস, তারপর একটা ট্রাক, তারপর একটা ভ্যান, তারপর একটা কার, তারপর আবার একটা ভ্যান ছিল, আবার একটা অটো, আবার একটা বাস, আবার একটা রিক্সা, আবার একটা মোটরসাইকেল, আবার একটা সাইকেল, আবার একটা বাস, আবার একটা অটো, আবার একটা অটো, আবার একটা কি খবর? ডাটা কালেকশন করছিস? It was easy bro. অটো রিক্সা দেখছি 200টা, বাস ছিল 50টা, ভ্যান ছিল 30টা, রিক্সা ছিল 100টা, ট্রাক 10টা প্লাস সাইকেল ছিল 20টা। তুই কি ভাবছিলি আমি স্ট্যাটিস্টিক্স পড়ি নাই? দেখো, প্রথমবার আমি যেটা কল্পনা করতেছিলাম, ও যদি সেভাবে বলা শুরু করতো, একটা 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 করে গাড়ির নাম বলা শুরু করতো, তাহলে সারাদিনেও শেষ হতো না। কিন্তু সে সেটা না করে কি করলো, সে সামারি করে সবগুলোকে একসাথে বললো। ঠিক আছে, এই যে কনসেপ্টটা, এটাই মূলত ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বা গণসংখ্যা নিবেশন সারণীর কনসেপ্ট। একটু ডিটেলসে যদি বলি, দেখো ওর কাগজে মূলত এরকম একটা টেবিল ছিল, যে টেবিলের একটা কলামে ছিল হচ্ছে ও যা পেয়েছে সেগুলোর নাম, অটোরিকশা, বাস, ভ্যান, রিক্সা, ট্রাক, সাইকেল। আরেকটাতে ছিল যতবার পেয়েছি, অর্থাৎ সে অটোরিকশাকে যতবার পাইছে সেটাকে সে এখানে লিখে ফেলছে, এখানে বাসকে যতবার পাইছে সেটা সে এইখানে লিখে ফেলছে। অটোরিকশা দেখেছে 200 বার, বাস দেখেছে 50 বার, ভ্যান দেখেছে 30 বার, রিক্সা দেখেছে 100 বার, এইভাবে এক এক করে বলে ফেলছে। তো এটাই মূলত ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এই যে আমরা যা পেয়েছি, এখানে আমাদের কি আছে, এই কলামে আমাদের ইনফরমেশনগুলো লেখা আছে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে উপাত্ত বা ক্যাটাগরি বলা যায়। অন্যদিকে এই যে যতবার করে পাইছে না, এটাকেই স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলা হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। তাহলে এইগুলো হচ্ছে আমার গণসংখ্যা আর এগুলো হচ্ছে আমার উপাত্ত। আর এই যে যে টেবিলের মধ্যে আমরা এই গণসংখ্যাগুলোকে দেখাচ্ছি, সেগুলোকে বলা হয় হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা নিবেশন সারণী বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এবারে আমরা দেখব এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কিভাবে সহজে বানানো যায়। মনে করো আমার গ্রামে মোট 40টি পরিবার বসবাস করে। আমি দেখতে চাই এই যে 40টা পরিবার আমার গ্রামে আছে, সেই 40টা পরিবারের সদস্য সংখ্যা কিরকম, সেটা দেখার জন্য আমি প্রত্যেকটা পরিবারে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করেছি যে আপনার পরিবারের সদস্য সংখ্যা কত। তো প্রত্যেকে আমাকে তাদের পরিবারের সংখ্যা জানিয়েছে। তো মনে করো সেই সংখ্যাগুলো, প্রথমটা হচ্ছে 5, দ্বিতীয়টা 3, তৃতীয় জন বলেছে তার পরিবারের সদস্য সংখ্যা 2। এইভাবে এক এক করে 40 জনের তথ্য আমি পেয়েছি। এখন আমার কাছে এই 40 জনের তথ্য আছে। এই যে 40 জনের পরিবারের সদস্য সংখ্যার যে তথ্য, সেটাকে আমি একটা টেবিলের মধ্যে সংক্ষেপে দেখতে চাই। তো সেটার জন্য কি করতে হবে, আমাকে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বা গণসংখ্যা নিবেশন সারণী বানাতে হবে। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এই ডাটা সেটে কোন কোন ভ্যালুগুলো আছে। তো সেটা দেখার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে সব থেকে ছোট এবং সবচাইতে বড়, অর্থাৎ সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান খুঁজে বের করা। তো আমরা দেখতেই পাচ্ছি সেখানে সব থেকে ছোট মানটা হচ্ছে 2
এবং সব থেকে বড় মানটা হচ্ছে 7। এবারে আমি একটা টেবিল বানাবো, যেই টেবিলের মধ্যে প্রথম কলামে আমি যে নাম্বারগুলো পেয়েছি সেই নাম্বারগুলোকে রাখবো 2, 3, 4, 5, 6, 7। এবারে আমি দেখতে চাই এই 2 এই 40টার মধ্যে কতবার আসছে, একইভাবে 3 কতবার আসছে, 4 কতবার আসছে, এভাবে 7 পর্যন্ত দেখতে চাই। সেই গণসংখ্যা বের করার জন্য একটা উপায় হচ্ছে মানে 2 কতবার আছে সেটা ডেটা সেটা 1, 2, 3, 4 এভাবে গুনে ফেলা। সেটা আসলে খুব একটা স্মার্ট ওয়ে না, কারণ এখানে ভুল হওয়ার চান্সটা বেশি। আমরা আরে একটু গোছানো পদ্ধতিতে সেটা করব। সেটা করার জন্য আমি মাঝখানে এই টেবিলের মাঝখানে আরেকটা কলাম অ্যাড করে নিচ্ছি, সেটা তোমরা দেখতে থাকো। এখন আমি কি করব, আমি দেখব এই যে আমার প্রথম তথ্যটা 5, এই টেবিলটার যেখানে আছে সেখানে মাঝখানের কলামে আমি একটা দাগ দেব এবং এই 5টাকে কেটে দিব। একইভাবে পরেরটা হচ্ছে 3, তো 3 যেখানে আছে সেখানে আমি আরো একটা দাগ দিব। তো চলো আমরা এইভাবে করতে থাকি। তো এখনো পর্যন্ত এই হচ্ছে আমার টেবিলের অবস্থা। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছো যে শেষ পর্যন্ত আসলে আমাকে এই দাগগুলো গুনতে হবে। তো এই দাগগুলো যেন আমার গোনার সুবিধা হয়, এই কারণে আমি এই 5 নাম্বার দাগটা দেওয়ার সময় সেটাকে লম্বালম্বি না দিয়ে এই বরাবর দাগ দিয়ে কেটে দিব। এতে করে সুবিধাটা কি হবে, পরবর্তীতে যখন আমি গুনবো তখন আর আমাকে 1, 2, 3, 4 করে গুনতে হবে না। তখন আমি এরকম একটা যদি এরকম একসাথে একগুলোকে দেখতে পাই যে পরপর 4টা দাগ এবং একটা কাটা, তার মানে আমি এটাকে সরাসরি 5 গুনে ফেলবো। এটা পরবর্তীতে আমাকে গোনার সময় বাড়তি সুবিধা দেবে। তো এইভাবে বাকিগুলো করে ফেলি। তো আমাদের দাগ টানা শেষ। এখন আমরা গুনি যে কয়টা করে এখানে দাগ আছে। আমরা গুনে যত পাবো সেটাকে ঠিক তার ডান পাশের কলামে সংখ্যায় লিখে ফেলবো। তাহলে আমরা প্রথম কলামে পেলাম আমাদের সদস্য সংখ্যা এবং তৃতীয় কলামে পেলাম ওই কলামের ভ্যালুগুলোর গণসংখ্যা। এবং এই যে মাঝখানে আমরা যে দাগ টেনেছি না, এই যে দাগ টেনে কেটেছি সেগুলোর না একটা নাম আছে, এটা কি বলে, ট্যালি। তাহলে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত। এবারে আমাদের আলোচনার টপিক ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ফর গ্রুপ ডেটা। তো প্রথম প্রশ্ন হচ্ছে এটা কখন দরকার। একটা উদাহরণের দিকে একটু খেয়াল করা যায়। মনে করো কোনো একটা ক্লাসে 40 জন ছাত্র আছে, সেই 40 জন ছাত্রের কোনো একটা পরীক্ষায় প্রাপ্ত নম্বর আমার এখানে দেয়া আছে। তো আমি যদি এই 40টা নাম্বারের জন্য গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করি, তাহলে সেটার চেহারাটা হবে হচ্ছে এইরকম। তো দেখতেই পাচ্ছ, আমরা আসলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বানানোর সময় আমাদের উদ্দেশ্যটা কি ছিল? আমাদের উদ্দেশ্য ছিল একটা বড় ডেটাকে ছোট করে উপস্থাপন করা। কিন্তু এই জায়গাটায় আমরা যা দেখতে পাচ্ছি তাতে আসলে কাজের কাজ কিছুই হয় নাই। দেখতেই পাচ্ছ এটা আসলে বিশাল বড় একটা টেবিল। তো আমাকে কি করতে হবে, এই টেবিলটাকে আরো সংক্ষেপে উপস্থাপন করতে হবে। তো সেটার জন্য আসলে কি করা যায়? দেখো, আমরা এই যে একটা টেবিলে এখানে একটা নাম্বার রাখছিলাম, রাইট? তো আমাদেরকে টেবিলটা যদি ছোট করতে হয় তাহলে আসলে যেটা করতে হবে, এই যে 45 একটা নাম্বার আমরা একটা টেবিলে রাখছি, এখানে একটা নাম্বার দেওয়া যাবে না, এখানে একের বেশি নাম্বার দিতে হবে। আমরা যত বেশি নাম্বার দেবো টেবিলটা তত বেশি ছোট হবে। তো আমরা কি করব, এই ঘরের মধ্যে শুধুমাত্র 45কে না রেখে 45, 46, 47, 48, 49 এরকম একাধিক নাম্বারকে একসাথে রাখবো। অর্থাৎ আমি যেটা করতে চাচ্ছি, 45, 46, 47, 48, 49 এই 5টা নাম্বারকে একসাথে রাখবো। তোমরা চাইলে 5টা, 6টা, 7টা, 8টা, 10টা যে কোনো সংখ্যক রাখা যায়, তবে নর্মালি 5 বা 10 এরকমই রাখা হয়। আমরা 45 থেকে 49 এই নাম্বারগুলোকে এই টেবিলে স্থান দিব। এরপরে কি করব, পরবর্তী 5টা নাম্বার 50, 51, 52, 53, 54 এই 5টা নাম্বারকে আমরা পরের রোতে রাখবো। তাহলে 50 থেকে 54। একইভাবে কি করব, পরের 5টা নাম্বার পরেরটাতে তো লিখে ফেলি। 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69। এ রে, টেবিল তো ছোট হয়ে গেছে। দাঁড়াও, টেবিলটাকে একটু বড় করে আসি। টেবিল বড় করা হয়ে গেছে, এখন আমরা আবার স্টার্ট করি। তাহলে 45 থেকে 69 পরেরটাতে কত থাকবে, 70 থেকে 74, 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84। তো এই ডাটা সেটে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু 80, তাহলে এরপরে আসলে আর আমাদের টেবিল বানানোর দরকার নেই। হ্যাঁ, তার মানে টেবিলটা আসলে এবার বেশি বড় হয়ে গেছে।
যাই হোক, আমরা ডাটাগুলোকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, একটা বড় ডাটাকে আমরা ছোট একটা টেবিলে নিয়েছি। এখন আমরা কি করব, এখন আমরা এই নাম্বারগুলোকে দেখব। প্রথম নাম্বারটা হচ্ছে আমার 55, এই 55 এই টেবিলে যেখানে আছে তো সেই ঘরে আমরা একটা দাগ দিব, তো এবং 55কে কেটে দিব। তো চলো আমরা এইভাবে পুরো টেবিলটা কমপ্লিট করে ফেলি। পুরো প্রসেসটা যদি আমরা কমপ্লিট করে ফেলি তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা মোটামুটি এইরকম। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এই ট্যালিগুলোকে গুনে এই ঘরটাতে বসায় দেওয়া। তো দেখতে পাচ্ছি 45 থেকে 49-এর মধ্যে পেয়েছে 2 জন, 50 থেকে 54-এর মধ্যে 3 জন, একইভাবে 55 থেকে 59-এর মধ্যে 8 জন, 11, 3, 6, 5, 2। আমরা জাস্ট এই সবগুলোকে যদি গুণে যোগ করে ফেলি তাহলে পাচ্ছি 40। এটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ফর গ্রুপ ডেটা। তো এই যে দেখো আমরা ছোট ছোট কিছু ইন্টারভাল গঠন করেছি, 45 থেকে 49, 50 থেকে 54। এগুলোকে ইংরেজিতে বলা হয় ক্লাস ইন্টারভাল, বাংলায় বলে শ্রেণী ব্যবধান। তো আমরা এখানে উপরে এখন লিখে দিব শ্রেণী ব্যবধান। এই হচ্ছে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী। এখন মনে করো আমি জানতে চাই, এই যে আমার কাছে একটা ইনফরমেশন আছে 60 থেকে 64-এর মধ্যে নাম্বার পাইছে 11 জন। এখন আমি জানতে চাই এটা আসলে ক্লাসে মোট যে 40 জন স্টুডেন্ট ছিল সেটার রেসপেক্টে কত পার্সেন্ট স্টুডেন্ট 60 থেকে 64-এর মধ্যে নাম্বার পাইছে। এই জিনিসটা জানার জন্য আরেকটা টার্ম আমরা এখন ইন্ট্রোডিউস করব, সেটাকে বলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা আপেক্ষিক গণসংখ্যা। তো আমরা এখানে একটা কলাম অ্যাড করব। এখন আমি এই প্রত্যেকটা গণসংখ্যাকে 40 দ্বারা ভাগ করব এবং ভাগ করার পর যে রেজাল্টটা পাই সেটা এই আপেক্ষিক গণসংখ্যার কলামে লিখে দিব। তো দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে 2, তাহলে আমাকে কি করতে হবে, 2কে 40 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে যে ভাগফলটা এইখানে লিখে দিতে হবে। তো সেটা আসতেছে কত, 0.05। ওকে, একইভাবে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 3, তো 3কে 40 দ্বারা ভাগ করে দিব, 3কে 40 দ্বারা ভাগ করলে আসে 0.075। একইভাবে বাকিগুলো যদি আমি কমপ্লিট করে ফেলি, এই হচ্ছে আমার এই গণসংখ্যা নিবেশন সারণীর জন্য আপেক্ষিক গণসংখ্যা, প্রত্যেকটা ক্লাসের আপেক্ষিক গণসংখ্যা। এটা কি মিন করতেছে, এই ক্লাসের আপেক্ষিক গণসংখ্যা 0.15, এই জিনিসটা মিন করতেছে যে আমার ক্লাসে মোট যত যে স্টুডেন্ট ছিল তার 15% স্টুডেন্ট নাম্বার পাইছে 70 থেকে 74-এর মধ্যে। এই হচ্ছে আপেক্ষিক গণসংখ্যা। এবারে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো মনে করো আমার জানার খুব ইচ্ছা হলো, আচ্ছা এই যে 40 জন স্টুডেন্ট ছিল এর মধ্যে কতজন স্টুডেন্ট 60-এর চেয়ে কম নাম্বার পাইছে, অর্থাৎ 59 বা তার চেয়ে কম পাইছে কতজন স্টুডেন্ট। তো সেটা বের করার জন্য কি করতে হবে, দেখো আমাকে এখানে যদি আমি খুঁজি তাহলে দেখতে পাচ্ছি যে 59 হচ্ছে এই ক্লাসের ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে হচ্ছে 59 বা তার চেয়ে কম পাইছে 8, 3, 11 আর 2, 15 জন। সেটা জানার জন্যই আমরা আসলে ক্রমযোজিত গণসংখ্যা বের করি। তো ক্রমযোজিত গণসংখ্যা তাহলে কি, ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে ওই স্পেসিফিক ক্লাস থেকে শুরু করে তার পূর্ববর্তী সমস্ত ক্লাসের গণসংখ্যার যোগফল। তো তাহলে আমরা এখানে প্রত্যেকটা টেবিলের জন্য ক্রমযোজিত গণসংখ্যা বের করি। তাহলে এই যে 45 থেকে 49 এটার ক্রমযোজিত গণসংখ্যা হবে হচ্ছে এটা থেকে শুরু করে তার আগ পর্যন্ত, মানে এটা আসলে 2। ওকে, সো 50 থেকে 54 এই ক্লাসের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এই দুইটা জিনিসের যোগফল। তাহলে কত, সেটা 5। একইভাবে 55 থেকে 59 এর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এই 3টা ক্লাসের যোগফল। তাহলে সেটা কত হবে, 13। তাহলে 60 থেকে 64 এর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এই 4টা ক্রমের যোগফল, সেটা কত, 24। এর ক্রমযোজিত গণসংখ্যা হবে হচ্ছে 27, 33, ওকে, এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, তাহলে এই ক্লাসের ক্রমযোজিত গণসংখ্যা 33, এটা কি মিন করতেছে, এটা মিন করতেছে 74 বা তার চেয়ে কম নাম্বার পাইছে মোট 33 জন শিক্ষার্থী। দেখো আমি কিন্তু এই টেবিলটা বানাতে গিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ছিলাম। কিরকম,
প্রথমে টেবিলে দেখলাম আমার রো সংখ্যা কম হয়ে গেছে, তারপর আবার যখন বাড়াই দিলাম তখন দেখলাম বেশি হয়ে গেছে। তো এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে টেবিলের রো সংখ্যা বা শ্রেণী সংখ্যা কত হবে সেটা একবারেই বের করে ফেলা যায়। তো সেটা বের করার জন্য আমাদের বইয়ে একটা ফর্মুলা দেয়া আছে, সেই ফর্মুলাটা হচ্ছে অনেকটা এইরকম। শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি। এই পরিসর বা পরিসরের আবার একটা পরিচয় আছে, সেই পরিসর নির্ণয়ের সূত্রটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এখন প্রশ্ন হচ্ছে এই ফর্মুলাটা কোথা থেকে আসলো? আচ্ছা চলো আমরা এই সূত্রে পরে আসি, আগে আমরা দেখি যে এমনি আমরা নিজেরাই এটা বের করে ফেলতে পারি কিনা। তো আমাদের কাছে এই ডাটা সেটটা ছিল, আমাদের কাছে এর সর্বোচ্চ মান ছিল 80 আর সর্বনিম্ন সংখ্যা ছিল হচ্ছে 45। সর্বোচ্চ মান ছিল 80 এবং সর্বনিম্ন মান ছিল 45। ওকে, তো আমরা যদি কাউন্ট করি 45, 46, 47, 48, 49, তাহলে এরকম 80 পর্যন্ত কয়টা সংখ্যা পাবো? তোমরা যদি গুণে দেখো তোমরা পাবা মোট 36টা সংখ্যা। তো দেখো আমরা কি করছিলাম, আমরা প্রত্যেকটা ঘরে 5টা 5টা করে নাম্বার রাখছিলাম, তাই না? এই যে 45, 46। তো আমরা যদি এভাবে বলতে পারি যে 5টা সংখ্যা থাকবে, 5টা সংখ্যা থাকে একটা ঘরে, একটা সংখ্যা থাকে 1/5টা ঘরে, একইভাবে 36টা সংখ্যা থাকবে, 36টা সংখ্যা থাকবে হচ্ছে 36/5, 36/5 ইকুয়াল টু 7.2। তো 7.2 তো আসলে ঘর সংখ্যা সম্ভব না, এখানে ঘর সংখ্যা আমরা নিব ঠিক এর পরের যে পূর্ণ সংখ্যাটা আছে 8টা, তার মানে আমাদের ঘর সংখ্যা হবে হচ্ছে 8টা। তো এইভাবেই আমরা আমাদের ঘর কতগুলো হবে সেটা আমরা বের করে ফেললাম। এখন দেখো আমরা এখানে লাস্টের লাইনটা আসলে কত পাইছিলাম, আমরা লাস্টে পাইছিলাম হচ্ছে 36 ডিভাইডেড বাই 5। এখন আমরা যদি আমাদের আগের ফর্মুলায় ফিরে যাই, এইখানে যে ফর্মুলাটা দেয়া আছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1 বাই শ্রেণীব্যাপ্তি, এইটা আসলে আলটিমেটলি 36/5। এখন আমরা এইখানে একটু ক্যালকুলেট করি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সর্বোচ্চ সংখ্যা ছিল হচ্ছে 80 বিয়োগ সর্বনিম্ন সংখ্যা 45 যোগ 1 ডিভাইডেড বাই 5। এটা আসলে কত দেখো, 80 থেকে 45 বিয়োগ করলে 35 যোগ 1 মানে 36/5, যেটা আমরা ঐকিক নিয়ম হিসাব করে পেয়েছিলাম। তো আসলে এটাই। সো আশা করি বুঝতে পারছো। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এই একটা যোগ হলো কেন, তাই না? সো দেখো 80 বিয়োগ 45 হচ্ছে আসলে 35, এই ভ্যালুটার এটার মান হচ্ছে 35। এটা আসলে মিন করে 45কে বাদ দিয়ে 80 থেকে 45-এর মধ্যে নাম্বার আছে 35টা। তো যেহেতু আমরা 35কে বাদ দিয়ে দিছি, তাই নতুন করে আবার এখানে একটা 1 যোগ করতে হচ্ছে। ঠিক এই কারণেই ফর্মুলাটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1 ভাগ শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।